ইফতারিটা যত দ্রুত করা যায় ডায়াবেটিস রোগীর জন্য তত ভালো, এবং সেহরিটা যত দেরিতে করা যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু সারাদিন ব্যাপী রোজা রাখলে হাইপোগ্লাইসেমিয়া বা সুগার নীল হওয়ার কোনো ভয় থাকে না। রাত্রের যে ইনসুলিন ডোজটা আছে সেই ইনসুলিন ডোজটা আমরা সেহরির সময় স্টার্ট করব, অর্থাৎ যে ইনসুলিনের ডোজটা আমরা সকালে নিতাম অন্য সময়ে সেটা আমরা নিব ইফতারের সময়, আর রাত্রের যে ডোজটা আছে সেটা আমরা নিব সেহরির সময়। ইউনিয়ন হাসপাতাল নিবেদিত পেনোয়ারা নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুসাইন। আমরা আজকে দ্বিতীয় পর্ব সাজিয়েছি পবিত্র মাহে রমজানকে ঘিরে। বিশেষ করে আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, ডায়াবেটিস রোগী বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা যদি মহামারী আকারের মতো ধারণ করেছে, বিশেষ করে আমরা কি বৃদ্ধ এবং তরুণ থেকে শুরু করে সর্ব মানুষের কাছে কিন্তু আমরা এটা দেখতে পাই। রোজাকালীন সময়ে ডায়াবেটিস রোগী হিসেবে একজন রোগী তার কিভাবে খাদ্যাভ্যাস হতে পারে, কী ধরনের খাবার গ্রহণ করলে পরে সে তার জীবনটাকে স্থিতিশীল রাখতে পারে, সুস্থ থাকবে, সে বিষয় নিয়ে কথা বলবো। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যানো, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। রয়েছে 24 ঘন্টার জরুরি বিভাগ। দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে সর্বাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে ইউনিয়ন হসপিটাল। রমজানে কি ধরনের মানে একটা ডায়াবেটিস পেশেন্টের প্রতি আপনার নির্দেশনা থাকতে পারে, কি ধরনের খাবার গ্রহণ করতে পারে, বিশেষ করে খাবার আগে পরে কত ধরনের ডায়াবেটিস ইনসুলিন নিতে পারে, এবং খাদ্যাভ্যাসটা কি নিতে বলা হলে পরে একজন মানুষ সুস্থ থাকবে? ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। ডায়াবেটিস কিন্তু সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, বলবো যে অনেকটা প্যান্ডেমিক আর কি, সারা পৃথিবীতেই এটা আছে, বিস্তৃত অবস্থায় আছে, এবং এটা একটা নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক ব্যাধি। সভ্যতা যত উন্নত হচ্ছে ডায়াবেটিসের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। তো এটার জন্য একদিকে যেমন আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং লাইফস্টাইল দায়ী, তেমনি কিছু অনেকগুলো ফ্যাক্টর আছে। এটাকে আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ বলা হয়, পলিজেনিক অরিজিন। তো পবিত্র মাহে রমজানে ডেফিনেটলি ডায়াবেটিসের একটা খুব গুরুত্বপূর্ণ অবস্থান আছে, কারণ এই সময় কিন্তু ডায়াবেটিস ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিক ইমার্জেন্সি দেখা দিতে পারে, সেগুলো সম্পর্কে ধারণা থাকাও কিন্তু জরুরি, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত। তো ডায়াবেটিস ম্যানেজমেন্ট আসলে আমরা বলে থাকি যে 3D, মানে ডিসিপ্লিন, ডায়েট এবং ড্রাগ, তিনটা মাধ্যমে আমরা নিয়ন্ত্রণে রাখি, যেহেতু এটা একটা নন কিউরেবল কিন্তু কন্ট্রোলেবল ডিজিজ। তো সেক্ষেত্রে আমাদের ডিসিপ্লিনটা হচ্ছে নিয়মিত যে অনুমোদিত পরিশ্রম করা বা ব্যায়াম করা, সেগুলো মেনে চলা। সেকেন্ড হচ্ছে ডায়েট মানে হচ্ছে যে ধরনের খাবার আমরা গ্রহণ করতে বলি এবং যে ধরনের খাবার আমরা বর্জন করতে বলি ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে, সেগুলো মেনে চলা। এবং থার্ড হচ্ছে ড্রাগ, যে সমস্ত ওষুধ আমরা প্রেসক্রাইব করি। তো ওষুধগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ওরাল মেডিকেশন, যেগুলো মুখে গ্রহণ করতে হয়, আর সেকেন্ড হচ্ছে প্যারেন্টারাল, বিশেষ করে আমরা যেটাকে ইনসুলিন বলে থাকি, যেটা ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয় আর কি। তো পবিত্র মাহে রমজানে ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রেও তিনটা বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। ফার্স্ট অফ অল আমরা যদি বলি যে ডিসিপ্লিনটা কেমন হবে, ডিসিপ্লিনটা হচ্ছে কি, এই সময় যেহেতু আমরা একটু ফাস্টিং অবস্থায় থাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, তো বিস্তৃত সময় ফাস্টিংয়ে থাকার কারণে খুব বেশি ওই সময় আমরা কোনো ভারী পরিশ্রম অ্যাডভোকেট করি না। এই সময় খুব বেশি পরিশ্রম না করাই ভালো। সেক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস, যেটা সুগার নীল হওয়া বলে অনেকে, যে সুগার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আমরা যখন ফাস্টিংটা ব্রেক করি ইফতারের মাধ্যমে, সে থেকে সেহরির পর্যন্ত আমরা হালকা হাঁটাহাঁটি করা, পরিশ্রম এগুলো করতে পারি। এই সময় পরিশ্রম করতে কোনো বাধা নেই। এরপরে যে আমরা তারাবির নামাজ পড়ি, সেটাও কিন্তু একটা মডারেট এক্সারসাইজের ভূমিকা পালন করে, সেটাও কিন্তু ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে আর কি, ইতিবাচক ভূমিকা পালন করে। আর এরপরে ডায়েট যেটা হবে, ডায়েটটা হচ্ছে কি, আমরা যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকি, অন্য সময় আমরা যখন ফাস্টিংটা ব্রেক করব ইফতারের মাধ্যমে, তখন খুব বেশি সুগারি ড্রিঙ্ক আমরা গ্রহণ করব না। তাহলে কিন্তু হঠাৎ করে আপনার সুগারের পরিমাণ রক্তে যখন বেড়ে যাবে, ইনসুলিন সার্জের পরিমাণও কিন্তু বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে মানে নন সুগারি ড্রিঙ্কসগুলাই প্রেফার করতে হবে। এর পাশাপাশি আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ভাত, এগুলো অল্প পরিমাণে গ্রহণ করতে পারি। অন্যান্য যে অনুমোদিত খাবার
আছে, খেজুর, এগুলো আমরা অল্প পরিমাণে গ্রহণ করতে পারি, কোনো সমস্যা নেই। এর পাশাপাশি আমাদের যে ড্রাগগুলো আছে, উনি যদি ওরাল মেডিকেশনে থাকেন, যেমন ম্যাটফর্মিন আছে, সালফোনাইল ইউরিয়া আছে, DPP-4 ইনহিবিটর আছে, তারপরে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার, যে ভিন্ন গ্রুপের ড্রাগ আছে, সেগুলো যেগুলো খালি পেটে গ্রহণ করতে হয়, সেগুলো আমার মনে হয় যে ইফতারিটা শুরু করেই জাস্ট গ্রহণ করা যায়। আর ইনসুলিন অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ইনসুলিন খাবারের সঙ্গেই নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এই ধরনের ইনসুলিন প্রিপারেশনগুলো আমরা ইফতারের পরপরই আমরা নিতে পারি, অসুবিধা নেই। এরপরে রাত্রের যে ইনসুলিন ডোজটা আছে, সেই ইনসুলিন ডোজটা আমরা সেহরির সময় স্টার্ট করব। অর্থাৎ যেই ওষুধ বা যেই ইনসুলিনের ডোজটা আমরা সকালে নিতাম অন্য সময়ে, সেটা আমরা নিব ইফতারের সময়। আর রাত্রের যে ডোজটা আছে সেটা আমরা নিব সেহরির সময়। অর্থাৎ এখানে দিন শুরু হবে কিন্তু ইফতার দিয়ে, শেষ হবে সেহরি দিয়ে, মানে ওষুধের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি। তো ইনসুলিন যদি নিয়ে থাকে বা ও খাবার মেডিকেশন বা ওরাল মেডিকেশন নিয়ে থাকে, সেই ক্ষেত্রে সেহরিতে যে ডোজটা আমরা নিব, অর্থাৎ যেটা আগে রাতে নিত, সেটা খাবার ওষুধ হোক অথবা ইনসুলিন হোক, সেই ডোজটাকে আমরা অর্ধেক করে নিতে হবে। মনে করেন যে আগে যদি 20 ইউনিট ইনসুলিন রাতে নিত, সেক্ষেত্রে সেহরিতে সেই ডোজটা হবে অর্ধেক, অর্থাৎ 10 ইউনিট নিতে হবে। অর্থাৎ রাতের ডোজটাকে অর্ধেক করে সেহরির সময় নিতে হবে। এবং আরেকটা নির্দেশনা হচ্ছে, ইফতারিটা যত দ্রুত করা যায় ডায়াবেটিস রোগীর জন্য তত ভালো, এবং সেহরিটা যত দেরিতে করা যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু সারাদিন ব্যাপী রোজা রাখলে হাইপোগ্লাইসেমিয়া বা সুগার নীল হওয়ার কোনো ভয় থাকে না। তারপরেও যদি কোনো অ্যাকিউট ইমার্জেন্সি ডেভেলপ করে সুগার নীল হয়ে যায় বা হাইপারগ্লাইসেমিক কমা বা এই ধরনের কোনো ডায়াবেটিক কমপ্লিকেশনস দেখা যায়, তাহলে শরীয়তের নিঃসন্দেহে অনুমোদন আছে যে রোজাটা ভেঙে ফেলার জন্য। আর যদি কারো আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে এবং অন্যান্য কোনো ডায়াবেটিক কমপ্লিকেশনস থাকে, যেমন ডায়াবেটিক কিডনি ডিজিজ, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যেটাকে বলা হয়, বা এর কারণে যদি হার্টের কোনো সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে শরীয়তের অনুমোদন আছে যে সেই সময়ে রোজাটা প্রতিপালন না করে পরবর্তী যে কোনো সময় সেটা শরীয়তের অনুমোদন ক্রমে সেটা আদায় করে দেওয়া আর কি। আমরা জানি যে ডায়াবেটিস একটা হরমোন, এটা ইনসুলিন যে হরমোনটা বলি, বিশেষ করে এই ধরনের কী ধরনের খাবার খেলে পরে বিশেষ করে রমজানের সময় এটা মানে রিকভারি হওয়ার সুযোগ থাকে, মানে ন্যাচারাল ফুডের কথা যদি বলি? হ্যাঁ, আমরা একেবারে যে গ্লুকোজ বা সুগার এগুলোকে অ্যাভয়েড করতে বলি। অন্যান্য খাবারগুলো আমরা গ্রহণ করতে পারি, যেমন নন কার্বোহাইড্রেট যে খাবারগুলো আছে, প্রোটিন জাতীয় খাবার। যেহেতু ডায়াবেটিসটা একটা ক্যাটাবলিক স্টেট, এখানে কিন্তু শরীরে ভাঙার পরিমাণ বেশি, তো সেই ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাবারগুলো, যদি কিডনির কোনো প্রবলেম না থাকে, সেই ক্ষেত্রে অনুমোদিত যে প্রোটিন আছে সেই প্রোটিনগুলো আমরা গ্রহণ করতে পারি। দুধ, ডিম, পরিমিত মাংস, এগুলো আমরা গ্রহণ করতে পারি। মাছ গ্রহণ করতে পারি। এছাড়া গুড ফ্যাট যেগুলো আছে, চর্বি জাতীয় খাবার, সেগুলো আমরা গ্রহণ করতে পারি। যে সিজনাল যে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, সেগুলো আমরা গ্রহণ করতে পারি। ইভেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ভাত, রুটি, এগুলো আমরা পরিমিত পরিমাণে, যেটা হয়তো বা 1/3 বেশি হবে না প্লেটে, সেটা আমরা গ্রহণ করতে পারি। তো সিজনাল যে ফ্রেশ ফ্রুট, ফ্রেশলি প্রিপেয়ার্ড ফুড আছে, সেগুলো নিঃসন্দেহে ডায়াবেটিসের জন্য অনুমোদিত। বিশেষ করে যদি বলি যে ছোলা এবং মুড়ি, তারপর পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে তরমুজ ইত্যাদি, এই বিষয়গুলো কি ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে? ডেফিনেটলি সরাসরি হয়তো বা ডায়াবেটিসের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই, কিন্তু ভাজা পোড়া খাবারগুলো তো আসলে আমাদের পরিপাকতন্ত্রের জন্য ভালো নয় সেগুলো। আর ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে ওনাদের অনেক সময় অ্যাসোসিয়েটেড কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে, হার্টের সমস্যা থাকতে পারে, প্রেশারের সমস্যা থাকতে পারে। ইভেন ওনার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে একজন ডায়াবেটিস রোগীর। তো সেই ক্ষেত্রে ভাজা পোড়া গ্রহণ করলে ওনার সহজেই কিন্তু অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার বা সেকেন্ডারি ইনফেকশন হওয়ার বা ব্যাকটেরিয়াল ওভারগ্রোথের কারণে পরিপাকতন্ত্রের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে ডায়াবেটিস রোগী যেহেতু আগে থেকেই ইমিউনোকম্প্রোমাইজড, ওনার যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এই ধরনের খাবারগুলো যেগুলো সহজে হজম হয় না বা যেগুলো লং টার্ম কার্ডিয়াক প্রবলেম তৈরি করতে পারে, সেগুলো গ্রহণ না করাই ভালো। সেহরির সময়টা যদি বলি, ডায়াবেটিস পেশেন্টদের কোন টাইমটা বেশি পারফেক্ট, যে মানে সেহরিটা খেলে পরে সেটার জন্য ভালো হবে? যে একটু আগেই বলেছি আমরা যে সেহরিটা হচ্ছে যত দেরিতে সম্ভব, আজানের আগে আগে সেহরিটা গ্রহণ করতে হবে, যাতে তার দীর্ঘক্ষণ ফাস্টিংয়ে থাকলেও ব্লাডে একটা নির্দিষ্ট মাত্রার সুগার লেভেলটা মেনটেন করা যায়। আর ডেফিনেটলি ওষুধের কথা বললাম যে রাত্রে সেহরির সময় ডোজটাকে অর্ধেক করে দিতে হবে।
আপনি তো একটু আগে বললেন যে এক্সারসাইজের বিষয়টা, বিশেষ করে শারীরিক ব্যায়ামের, যে এটা কি তারাবির নামাজের বিষয়টা যদি রিকভারি হওয়ার সুযোগ থাকে নাকি আলাদা কোনো এক্সারসাইজ দরকার? আলাদা এক্সারসাইজ অবশ্যই করতে হবে। আধা ঘন্টা যে হাঁটা সেটা আমরা রাতের খাবারের পরে আমরা করতে পারি, অসুবিধা নেই। কিন্তু দিনের বেলা যখন আমরা ফাস্টিংয়ে থাকবো তখন কোনো ধরনের পরিশ্রম করা যাবে না। বিশেষ করে আরেকটা বিষয় যদি বলি, ধরেন রমজানের সময় তো স্বাভাবিকভাবে একটা প্রিভিয়াস রুটিন মেনটেন করে ডায়াবেটিস পেশেন্টরা, তারা ডাক্তারের শরণাপন্ন হতে পারছে না, সেক্ষেত্রে তারা কোন ধরনের স্পেসিফিক রুটিনটা ফলো করতে পারে, তাদের রুলস এরকম? খাবার রুটিন হচ্ছে কি, আমরা তো অ্যাজ ইউজুয়াল ইফতারি গ্রহণ করব, মানে খুব ভরা পেটে খাওয়া গ্রহণ করা উচিত না আর কি, যেটাতে ডিসপেপসিয়া হতে পারে, বদহজম হতে পারে, বা হঠাৎ করে সুগার বেড়ে যেতে পারে। এই ধরনের খাবার অ্যাভয়েড করতে হবে। একটু বিরতি দিয়ে আমরা হয়তো বা সেহরির সময় খাবো, আবার মাঝখানে আমরা তারাবির পরে আবার একটা খাবার গ্রহণ করতে পারি। এর মাঝখানে আর আমার মনে হয় যে কোনো খাবার গ্রহণ করার প্রয়োজন নেই আর কি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম কক্সেস বাজারের একজন স্বনামধন্য ডাক্তার, বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষ, যিনি প্রতি মুহূর্তে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ করে আমরা আজকে তার সাথে ডায়াবেটিস বিষয় এখানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী, তারা হরমোনের ডিক্লাইন হলে পরে কী ধরনের খাবার গ্রহণ করবে এবং ইফতারের সময়, সেহরির সময় কী ধরনের খাবার গ্রহণ করলে পরে তার নিয়মিত জীবন চলার ক্ষেত্রে একটা পাথেয় হবে, সে বিষয় নিয়ে কথা বলছিলাম। তো আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।